হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা মিক্সড গ্রামার প্র্যাকটিস করব। ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ 5টি বিষয়: আর্টিকেল, প্রেপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এবং অ্যাডভান্স গ্রামার। এই 5টি বিভাগ থেকে 5টি করে প্রশ্ন নিয়ে আমি মোট 25টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিটি প্রশ্ন এমসিকিউ আকারে থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া হবে। তোমাদেরকে উত্তর ভাবার জন্য কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। তারপরে আমি সেই প্রশ্নের উত্তর, তার ব্যাখ্যা এবং ওই প্রশ্নের সঙ্গে জড়িত গ্রামাটিক্যাল কনসেপ্ট সব কিছু বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ক্লাসটি সময় নিয়ে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করতে হবে এবং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হবে। আমি আশ্বস্ত করছি এই 25টি প্রশ্নের মাধ্যমে তোমরা অন্ততপক্ষে 20টি নতুন গ্রামারের কনসেপ্ট জানতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো এবার মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। রাইট, লেটস গেট স্টার্টেড। Section A article. লক্ষ্য করো question number 1. He was taken to dash hospital after the accident. Options A, N, D এবং no article. ভিডিওটিকে পজ করো আর ভাবা হয়ে গেছে। চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে বেশ কিছু জায়গা আছে, যেমন হসপিটাল, কোর্ট, জেল, প্রিজন, বেড, মার্কেট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মস্ক, টেম্পল, চার্চ। এই যে জায়গাগুলির নাম তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মনে রাখতে হবে এই জায়গাগুলিতে যে উদ্দেশ্যে যাওয়ার কথা, ওই উদ্দেশ্যে গেলে এদের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু ওই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে গেলে, অন্য কোনো উদ্দেশ্যে গেলে এদের আগে আর্টিকেল ব্যবহার করতে হয়। যেমন ধরো মার্কেট, মার্কেট মানে বাজার। আচ্ছা, আমরা বাজারে কি জন্য যাই? কেনাকাটা করতে। তাহলে যখন কেউ বাজারে কেনাকাটা করতে যাবে তখন মার্কেটের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু কেনাকাটা করা ছাড়া যদি অন্য কোনো কারণে মার্কেটে যায়, তাহলে ওই ক্ষেত্রে মার্কেটের আগে আর্টিকেল। যেমন ধরো, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবলস। আমি সবজি কিনতে বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, ওই জন্য লক্ষ্য করো মার্কেটের আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু আমি আবার বলতে পারি, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু মিট মাই ফ্রেন্ড। আমি বাজারে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। তাহলে বাজারে যাওয়ার উদ্দেশ্য বন্ধুর সঙ্গে দেখা করা নয়, কেনাকাটা করা। যেহেতু আমি কেনাকাটা না করে আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গেছি, ওই জন্য লক্ষ্য করে এখানে মার্কেটের আগে দা ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝাতে পারলাম, এই যে নাউনগুলো তোমরা দেখতে পাচ্ছ, হসপিটাল, কোর্ট, জেল, প্রিজন, এই জায়গাগুলিতে যে উদ্দেশ্যে যাওয়ার কথা, যে কারণে যাওয়ার কথা, ওই কারণে গেলে এদের আগে আর্টিকেল বসবে না। কিন্তু অন্য কোনো কারণে, আশা করি বুঝে গেছো। তাহলে এবারে কোশ্চেনটি লক্ষ্য করো। হি ওয়াজ টেকেন টু ড্যাশ হসপিটাল আফটার দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এখানে হসপিটালে চিকিৎসার জন্য গেছে, অর্থাৎ যে উদ্দেশ্যে যাওয়ার কথা ওই উদ্দেশ্যেই গেছে। এর মানে এখানে কোনো আর্টিকেল বসবে না। নো আর্টিকেল উইল বি দ্য অ্যান্সার। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2. মাই আঙ্কেল লিভস ইন ড্যাশ নেদারল্যান্ডস। অপশন একই, এ এন্ড ডি এবং নো আর্টিকেল। আবার ভিডিওটিকে পজ করো। ভাবা হয়ে গেছে কি উত্তর হবে? নো আর্টিকেল। রাইট, কারণ নেদারল্যান্ডস একটা দেশের নাম, আর আমরা জানি কোনো জায়গার নাম বা দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন আই ওয়েন্ট টু লন্ডন, আই ওয়েন্ট টু দ্য লন্ডন হবে না, কারণ লন্ডন একটা জায়গার নাম। তাহলে এটা ঠিক যে কোনো জায়গার নাম বা দেশের নামের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তবে মনে রাখতে হবে যে কোনো জায়গা বা দেশের নাম যদি প্লুরাল ফর্মে থাকে, যেমন নেদারল্যান্ডস, ফিলিপিন্স, ওয়েস্ট ইন্ডিজ, অথবা কোনো দেশের নাম বা জায়গার নামের সঙ্গে ইউনাইটেড, রিপাবলিক, কিংডম, স্টেটস, এমিরেটস, আইল্যান্ড এই শব্দগুলি যুক্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে ওই দেশের বা জায়গার নামের আগে দা ব্যবহার করতে হয়। বোঝা গেল কি বললাম? আমি আবার বলছি, সাধারণ নিয়ম হলো কোনো জায়গা বা দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যদি কোনো দেশের নাম প্লুরাল ফর্মে থাকে, অথবা কোনো দেশের নামের সঙ্গে ইউনাইটেড, রিপাবলিক, কিংডম, স্টেট, এমিরেটস, আইল্যান্ড এই শব্দগুলি যুক্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে তার আগে দা ব্যবহার করতে হয়। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ফিলিপিন্স, দ্য ইউনাইটেড আরব এমিরেটস ইত্যাদি ইত্যাদি। বুঝে গেছো? তাহলে এবার প্রশ্নটি লক্ষ্য করো তো, কি আছে? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একটা দেশের নাম, কিন্তু প্লুরাল ফর্মে আছে। যেহেতু প্লুরাল ফর্মে আছে, তাহলে এর আগে আমাকে দা ব্যবহার করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, দা। মাই আঙ্কেল লিভস ইন দা নেদারল্যান্ডস। বোঝা গেল? তোমরা যেন অনুসারে স্ক্রিনশট নিতে থাকবে বা নোট বানাতে থাকবে, বা আরেকটা বুদ্ধি করতে পারো। প্রথমে এই ক্লাসটি সম্পূর্ণ একবার ভালোভাবে দেখে নাও, যে পরে সময় করে আরেকবার দেখবে, আর ওইবার খাতা কলম নিয়ে বসবে। যেখানে যেটা নিয়ম মনে হবে যে এটা লিখে রাখা বা নোট করে রাখা উচিত, ওটা ওখানে লিখে নিও। রাইট, চলো কোশ্চেন নাম্বার 3. আই অফেন গো টু অফিস বাই ড্যাশ বাস। অপশন একই, এ এন্ড ডি এবং নো আর্টিকেল। তাড়াতাড়ি ভাবা হয়ে গেছে। চলো বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে যাতায়াতের মাধ্যম বোঝাতে, যাতায়াতের মাধ্যম, ধরো আমি কিসে চড়ে যাই, যেমন ধরো আমি বাসে চড়ে স্কুল যাই,
তাহলে এটা যাতায়াতের মাধ্যম বোঝাচ্ছে। যাতায়াতের মাধ্যম বোঝালে যানবাহনের নামের আগে কিন্তু সঙ্গে একটা জিনিস আর মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে যখন যাতায়াতের মাধ্যম বোঝাবে, এই ক্ষেত্রে বাই এবং যানবাহনের নামের মাঝে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। রাইট? তাহলে এখানে লক্ষ্য করো তো প্রশ্নটা কি বলেছে? আই অফন গো টু অফিস। আমি প্রায় অফিস যাই বাই ড্যাশ বাস, বাসে চড়ে। তাহলে যাতায়াতের মাধ্যম বোঝাচ্ছে। তাহলে এখানে বাই বাস হবে, নো আর্টিকেল উইল বি দ্য অ্যান্সার। এর আগে কোনো আর্টিকেল বসবে না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। প্রথমেই শূন্যস্থান ড্যাশ রিচ অফন লুক ডাউন আপন দ্য কমন মেইন। অপশনস এ এন্ড ডি এবং নো আর্টিকেল। ভিডিওটিকে পজ করো, আবার ভেবে নাও কি উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আমরা যদি এই বাক্যটিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে লুক ডাউন আপন এটি হচ্ছে এই বাক্যের ভার্ব। এর মানে কাউকে ঘৃণা করা, নগণ্য মনে করা বা তুচ্ছ মনে করা। আচ্ছা ভার্ব আছে তো সাবজেক্ট লাগবে। আচ্ছা সাবজেক্ট কি হবে? 100% নাউন বা প্রোনাউন। কিন্তু লক্ষ্য করো তো এখানে কে আছে? অফন। অফন তো হবে না, কারণ এটা অ্যাডভার্ব। আর তার আগে কি আছে? রিচ। রিচ তো অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট কে? তাহলে আমাদের রুলস জানা থাকতে হবে যে কোনো অ্যাডজেক্টিভকে যদি নাউন করতে হয় তাহলে তার আগে আর্টিকেল লাগিয়ে দিতে হয়। অর্থাৎ সংক্ষিপ্ত সূত্র হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু নাউন। যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল চলে আসবে সেটা নাউন হয়ে যাবে। আর আমরা আবার একটা সূত্র মনে রাখতে পারি যে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন। অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসে যাবে তখন ওটা প্লুরাল নাউন হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে দা রিচ ব্যবহার করতে হবে। দা রিচ। দা রিচ অফন লুক ডাউন আপন দ্য কমন মেন। ধনীরা প্রায় সাধারণ মানুষদেরকে তুচ্ছ মনে করে বা নগণ্য মনে করে। বুঝাতে পারলাম? তাহলে কি শিখলাম আমরা? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু নাউন, আর দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন। এই দুটো সূত্র মনে রাখবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। রাইট? আচ্ছা বোঝা গেল? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, যারা এখনো লাইক করোনি। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টা জানতে পারো। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। রাইট? চলো নেক্সট কোশ্চেন। হি ওয়াজ ইলেক্টেড ড্যাশ চেয়ারম্যান অফ দ্য কমিটি। অপশনস একই, এ এন্ড ডি এবং নো আর্টিকেল। ভিডিওটিকে পজ করো, ভাবা হয়ে গেছে? চলো বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু মনে রাখতে হবে যে মেক, ইলেক্ট এবং অ্যাপয়েন্ট, এই যে তিনটি ভার্ব, এই তিনটি ভার্বের পরে যদি কোনো নেম অফ পজিশন মানে কোনো পদের নাম থাকে, যেমন চেয়ারম্যান, মিনিস্টার, ক্যাপ্টেন, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার ইত্যাদি ইত্যাদি, তাহলে এই তিনটি ভার্বের পরে যদি কোনো পদের নাম নেম অফ পজিশন থাকে তাহলে সেই পদের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। বোঝাতে পারলাম? তাহলে লক্ষ্য করো এখানে কি আছে কোশ্চেনে? হি ওয়াজ ইলেক্টেড, ইলেক্ট ভার্ব আছে। আচ্ছা ইলেক্ট ভার্বের পরে চেয়ারম্যান, নেম অফ পজিশন, পদের নাম আছে। আর আমরা কি জানলাম যে মেক, ইলেক্ট, অ্যাপয়েন্ট, এরপরে কোনো পদের নাম থাকলে সেই পদের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে নো আর্টিকেল উইল বি দ্য অ্যান্সার। এখানে কোনো আর্টিকেল বসবে না। রাইট? তাহলে এই ছিল সেকশন এ আর্টিকেল। এবার চলে আসো সেকশন বি প্রেপোজিশনস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট? প্রথম কোশ্চেন, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস। অপশনস টু, ইন, অফ, উইথ, বাই। তোমরা তোমরা যারা ইতিমধ্যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসেছো নিশ্চয়ই এই কোশ্চেনটার সঙ্গে তোমরা পরিচিত। রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো ভিডিওটিকে পজ করো আর একবার ভেবে নাও। ভাবা হয়ে গেছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের জানা থাকতে হবে যে ব্লাইন্ড শব্দটির মানে হচ্ছে অন্ধ, কিন্তু এই শব্দটির পরে ভিন্ন ভিন্ন অর্থ বোঝাতে ভিন্ন ভিন্ন প্রেপোজিশন ব্যবহৃত হয়। এটাকে বলা হয় ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রেপোজিশন। অর্থাৎ একই শব্দ কিন্তু এক এক রকম অর্থ বোঝাতে এক এক রকম প্রেপোজিশন ব্যবহার করে। তাহলে ব্লাইন্ডের ক্ষেত্রে কি কি প্রেপোজিশন হতে পারে লক্ষ্য করো। প্রথমে আছে ব্লাইন্ড টু। আমাদের জানা থাকতে হবে কোনো দোষ ত্রুটি দেখেও না দেখা বা গুরুত্ব না দেওয়া, এই অর্থে ব্লাইন্ড টু ব্যবহার করতে হয়। ব্লাইন্ড টু মানে সত্যিকারের অন্ধ নয়, কোনো দোষ ত্রুটি দেখেও না দেখার ভান করা বা তো না দেওয়া, এই অর্থে ব্লাইন্ড টু ব্যবহার করতে হয়। অর্থাৎ ব্লাইন্ড টু ফ্যাক্ট, ট্রুথ, রিয়ালিটি অথবা ফল্ট। রাইট? যেমন হি রিমেইন্ড ব্লাইন্ড টু দ্য ট্রুথ, অথবা ডোন্ট বি ব্লাইন্ড টু ইয়োর মিস্টেক্স। তোমার দোষ ত্রুটির প্রতি অন্ধ হয়ে যেও না। বোঝা গেল? আচ্ছা নেক্সট ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ। আমাদের মনে রাখতে হবে কেউ এক চোখে কানা, ডান চোখে কানা, বাম চোখে কানা, এই ধরনের অর্থ বোঝাতে ব্লাইন্ড ইন এবং ব্লাইন্ড অফ দুটোই ব্যবহার করা যায়। যেমন হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই, সে এক চোখে অন্ধ, মানে সত্যিকারের অন্ধ। তাহলে ওই ক্ষেত্রে ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ। এবারে সব ব্লাইন্ড উইথ। ব্লাইন্ড উইথ আবেগে অন্ধ হয়ে যাওয়া, যেমন ব্লাইন্ড উইথ অ্যাঙ্গার, টিয়ার্স, রেজ, ফিয়ার, জেলাসি ইত্যাদি ইত্যাদি। রাইট? যেমন হি ইজ ব্লাইন্ড উইথ রেজ, সে রাগে অন্ধ হয়ে গেছে। এবং ব্লাইন্ড বাই, ব্লাইন্ড বাই কোনো কারণে অন্ধ হয়ে যাওয়া। এটা সাধারণত প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ ব্লাইন্ডেড উইথ লাইট, সে আলোয় অন্ধ হয়ে গেছিল, মানে এত ঝলমলা আলো যে আলোতে কিছু দেখতে পাচ্ছিল না। তাহলে ব্লাইন্ড বাই লাইট, অ্যাক্সিডেন্ট, ডিজিজ এগুলি হতে পারে।
বুঝাতে পারলাম? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো কি আছে, হিউ ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট। ফল্ট মানে দোষ ত্রুটি, তাহলে দোষ ত্রুটির প্রতি অন্ধ বোঝাতে টু ব্যবহার করতে হয়, তাহলে এখানে টু অ্যান্সার হবে, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে অসুবিধা হলে ভিডিওটি ব্যাক করে আরেকবার শুনে নিও, তাহলে সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সি ড্রোভ দ্য কার ড্যাশ দ্য হিল। অপশনস অন, আপ, ওভার, অ্যাবভ। লক্ষ্য করো প্রতিটি অপশনের মানেই কিন্তু উপরে, এবার কোনটা কোন উপরে। আচ্ছা, ভাবা হয়ে গেছে, চলো এবার ঠান্ডা মাথায় বিষয়টিকে একবার বোঝার চেষ্টা করি, কারণ মোস্ট কনফিউজিং প্রিপোজিশন যেগুলি আছে, যে প্রিপোজিশনগুলো নিয়ে আমাদের মধ্যে প্রায় বিভ্রান্তি দেখা দেয়, তার মধ্যে এই চারটি প্রিপোজিশন। তাহলে এক এক করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। প্রথমে এসো অন। অন হচ্ছে কোনো কিছুর উপরের পৃষ্ঠ স্পর্শ করে থাকবে অথবা কোনো কিছুতে ঝুলে থাকবে, এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন লক্ষ্য করো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে, অর্থাৎ টেবিলের উপরের পৃষ্ঠ স্পর্শ করে আছে। রাইট? আমরা আবার বলতে পারি, দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, ঘড়িটি দেওয়ালে ঝুলছে। তাহলে দেওয়ালে ঝুলানো অর্থে বা কোনো কিছুর উপরের পৃষ্ঠ স্পর্শ করে থাকা অর্থে আমরা অন ব্যবহার করব। ক্লিয়ার? এবারে আপ, উপরে উঠা বা উপরের দিকে গতিশীলতা বোঝাতে আপ ব্যবহার করতে হয়। কি বললাম? উপরে উঠা বা উপরের দিকে গতিশীলতা বোঝাতে, মুভমেন্ট থাকবে, গতিশীল থাকবে, এই অর্থ বোঝাতে আপ ব্যবহার করতে হয়। যেমন ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছের উপরে উঠেছিল, তাহলে উপরে উঠা অর্থে আপ ব্যবহার করা হলো। আবার আমরা বলতে পারি, দ্য বয় রেন আপ দ্য হিল, বালকটি দৌড়িয়ে পাহাড়ে উঠলো, তাহলে উপরের দিকে গতিশীলতা বোঝাচ্ছিল, তাহলে উপরে উঠা বা উপরে গতিশীলতা বোঝাতে আপ ব্যবহৃত হয়। নেক্সট অ্যাবভ, মানে উপরে, অর্থাৎ কোনো কিছুর থেকে উপরে, এই ধরনের অর্থ বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়। যেমন হিজ স্যালারি ইজ অ্যাবভ 10K, তার বেতন 10,000-এর বেশি, তাহলে এই যে 10,000 থেকে বেশি, তাহলে কোনো কিছুর তুলনায় বেশি, এই ধরনের অর্থ বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করব। আমরা আবার বলতে পারি, দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, ফ্যানটি টেবিলের উপরে আছে। রাইট? এবার আছে ওভার। ওভার মানে উপর দিয়ে, অর্থাৎ কোনো কিছুর উপরে কিন্তু তল স্পর্শ করে থাকবে, অথবা কোনো কিছুকে ঢেকে দিবে, ছেয়ে দিবে, অথবা উপরে গতিশীলতা বোঝাবে, এই ধরনের অর্থ বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। কি কি বললাম? উপরে কিন্তু তল স্পর্শ করে থাকবে, অথবা কোনো কিছুকে উপরে ঢেকে দিবে, ছেয়ে নিবে, অথবা উপরে গতিশীলতা বোঝাবে। যেমন উদাহরণ দেখো, যেমন হি পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড, অথবা বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রিজ, অথবা দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার দ্য স্কাই। তাহলে বিষয়টি পরিষ্কার হলো কোনটা কোন উপরে। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ব্যাক করে শুনে নিবে, আশা করি সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে আবার একটা কনফিউশন আসতে পারে যে আপ মানেও তো উপরে গতিশীল আর ওভার মানেও উপরে গতিশীল, তাহলে কোনটা কোন গতিশীল? দেখো, আপ হচ্ছে নিচের থেকে উপরের দিকে গতিশীল, আর ওভার হচ্ছে উপরে আড়াআড়ি ভাবে গতিশীল। যেমন দুটি এক্সাম্পল লক্ষ্য করো, দ্য বয় রেন আপ দ্য হিল, বালকটি পাহাড়ের উপরে উঠলো, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে উঠলো। রাইট? কিন্তু আমি যদি বলি, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ওভার দ্য স্কাই, জাহাজটি আকাশে উড়ছে, অর্থাৎ জাহাজটি আকাশের একদিক থেকে অন্য দিকে উড়ে যাচ্ছে। তাহলে নিচের থেকে উপরের দিকে গতিশীলতা বোঝাতে আপ, আর আকাশের একদিক থেকে আরেক দিকে গতিশীলতা বোঝাতে ওভার। আই হোপ তোমরা পার্থক্যটি বুঝতে পেরেছো। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, হি ড্রোভ দ্য কার ড্যাশ দ্য হিল, সে পাহাড়ের উপরে গাড়ি চালিয়েছিল। আচ্ছা, গাড়ি পাহাড়ের উপরে চলেছিল, কিন্তু গাড়িটা তো পাহাড়ের তল স্পর্শ করেছিল, পাহাড়কে ছুঁয়েছিল। তাহলে আমরা কি জানলাম? যে কোনো কিছুর উপরে কিন্তু যদি তল স্পর্শ করে থাকে, তাহলে ওই ক্ষেত্রে ওভার ব্যবহার করতে হবে। সি ড্রোভ দ্য কার ওভার দ্য হিল, এখানে ওভার ব্যবহৃত হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো এবার নেক্সট কোশ্চেন, এভরিবডি স্যালারি ইজ ড্যাশ 10K। অপশনস ডাউন, আন্ডার, বিলো, বিনিথ। আবার লক্ষ্য করো প্রতিটি অপশনের মানে কিন্তু নিচে। এবার কোনটা কোন নিচে বা কোনটা কার নিচে ভাবা হয়ে গেছে। চলো আবার বোঝার চেষ্টা করি, এখানেও কিন্তু বোঝার বিষয় আছে, ঠান্ডা মাথায় ধীর গতিতে বোঝার চেষ্টা করো। প্রথমে এসো ডাউন। ডাউন মানে হচ্ছে নিচের দিকে বা নিচে গতিশীল, অর্থাৎ উপর থেকে নিচে নামছে, এই ধরনের অর্থ বোঝাতে ডাউন ব্যবহার করা হয়। যেমন হি ক্লাইম্বড ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল। বা দ্য ক্যাট জাম্পড ডাউন ফ্রম দ্য রুফ, এটি ছাদ থেকে নিচের দিকে লাফিয়েছিল। তাহলে নিচের দিকে বা নিচে গতিশীলতা বোঝাতে ডাউন ব্যবহৃত হয়। এবার এসো আন্ডার। আন্ডার হচ্ছে ওভারের উল্টো। ওভার কোনো কিছুর উপরে কিন্তু তল স্পর্শ করে থাকবে, আর আন্ডার কোনো কিছুর নিচে কিন্তু তল স্পর্শ করে থাকবে। যেমন দ্য ওল্ড ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, বৃদ্ধ লোকটি গাছের নিচে বসে আছে। আচ্ছা, কোথায় বসে আছে? গাছের নিচে, কিন্তু বসে তো আছে মাটিতে। রাইট? আর এই অর্থে যে কোনো কিছুর নিচে কিন্তু মাটি স্পর্শ করে থাকবে, এই ধরনের অর্থ বোঝাতে আন্ডার ব্যবহার করতে হয়। হয়ে গেল। এবারে সব বিলো। বিলো হচ্ছে অ্যাবভের উল্টো, অ্যাবভের অ্যান্টোনিম। অ্যাবভ মানে কোনো কিছুর থেকে উপরে, আর বিলো মানে হচ্ছে কোনো কিছুর থেকে নিচে। রাইট? যেমন দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো, টেম্পারেচার জিরোর থেকে নিচে। হিজ পজিশন ইজ বিলো মাই পজিশন, তার পজিশন আমার পজিশনের নিচে।
তাহলে কোনো কিছুর থেকে নিচে এই ধরনের অর্থ বোঝাতে বিলো ব্যবহৃত হয়। নেক্সট বিনিথ। বিনিথ কোনো কিছুর ঠিক নিচে বা সরাসরি নিচে অথবা মর্যাদা, গুরুত্ব বা গুণমানের দিক থেকে নিচে বা কম এই ধরনের অর্থ বোঝাতে বিনিথ ব্যবহৃত হয়। যেমন হি ফাউন্ড কয়েন্স বিনিথ দ্য সোফা, সে সোফার ঠিক নিচে কিছু কয়েন্স পেয়েছিল। অথবা মকিং দ্য পোর ইজ বিনিথ হিজ ডিগনিটি, যে গরিবদেরকে ঠাট্টা করা তার মর্যাদার বিরুদ্ধ বা তার মর্যাদার নিচে। তাহলে মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে বা গুণমানের দিক থেকে নিচে অথবা কোনো কিছুর ঠিক নিচে এই ধরনের অর্থ বোঝাতে বিনিথ ব্যবহৃত হয়। তাহলে এই ছিল এই 4টি প্রিপোজিশনের ব্যবহার। চলো এবার প্রশ্নটি লক্ষ্য করি। তাহলে প্রশ্ন কি আছে? এভরিবডিজ স্যালারি ইজ ড্যাশ 10K, মানে সকলের বেতন 10,000-এর নিচে। আর আমরা কি জানলাম? কোনো কিছুর থেকে নিচে এই ধরনের অর্থ বোঝাতে বিলো ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর হবে বিলো। এভরিবডিজ স্যালারি ইজ বিলো 10K। এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, রাইট? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। আই এম সিক ড্যাশ ইটিং ভেজিটেবলস। অপশনস অফ, ফর, উইথ, ফ্রম। ভিডিওটিকে পজ করো আর ভাবা হয়ে গেছে। চলো এটাও ওই ওয়ার্ডগুলির মধ্যেই পড়ছে যেটা আমরা একটু আগে বললাম, ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন, অর্থাৎ একই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ বোঝাতে এরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন গ্রহণ করে। চলো এবার সিকের ক্ষেত্রে কি কি প্রিপোজিশন ব্যবহৃত হয় লক্ষ্য করো। প্রিপোজিশনস উইথ সিক। প্রথমে এসো সিক অফ। সিক অফ মানে হচ্ছে বিরক্ত বা অতিষ্ঠ হয়ে যাওয়া, মানে কোনো একটা কাজ করতে করতে বিরক্ত হয়ে যাওয়া। যেমন ধরো আমি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি, তাহলে ইংলিশ কি হবে? আই এম সিক অফ ওয়েটিং। তাহলে সিক অফ মানে বিরক্ত হওয়া বা অতিষ্ঠ হয়ে যাওয়া। এবার হচ্ছে সিক ফর। সিক ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য বা কারোর জন্য ব্যাকুল হয়ে যাওয়া। যেমন সি ইজ সিক ফর হোম, সে বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, রাইট? এবার হচ্ছে সিক উইথ, কোনো অসুখে আক্রান্ত হওয়া। যেমন হি ইজ সিক উইথ ফ্লু, সে ফ্লুতে আক্রান্ত হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে সিক ফ্রম। সিক ফ্রম হচ্ছে কোনো কারণে অসুস্থ হয়ে যাওয়া। অসুস্থ হওয়ার কারণ বোঝাতে সিক ফ্রম ব্যবহার করতে হয়। যেমন মাই ফ্রেন্ড ওয়াজ সিক ফ্রম ওভার ইটিং, আমার বন্ধু অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে অতিরিক্ত খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিল, ওই জন্য দেখো সিক ফ্রম। বোঝা গেল? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো। আই এম সিক ড্যাশ ইটিং ভেজিটেবলস, এর মানে কি বলতে চেয়েছে? যে আমি শাকসবজি খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। বিরক্ত অর্থ প্রকাশ করছে, আর বিরক্ত অর্থ বোঝাতে কি বসে? সিক অফ। তাহলে অফ অ্যান্সার হবে এখানে। আই এম সিক অফ ইটিং ভেজিটেবলস। বোঝা গেল? 100%। চলো নেক্সট কোশ্চেন। এবার আছে হি গেভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গি ফিভার। আমরা অনেকে এটাকে ডেঙ্গু ডেঙ্গু বলি, ইট ইজ নট ডেঙ্গু, ইটস ডেঙ্গি। অপশনস কি? টু, অফ, অন, ফর। ভিডিওটিকে পজ করো। ভাবা হয়ে গেছে কি উত্তর হবে? টু, রাইট? কারণ আমরা জানি টক শব্দটির পরে টু ব্যবহার করতে হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আই এম টকিং টু ইউ, রাইট? টকিং টু ইউ। তাহলে আমাদের মনে রাখতে হবে টক শব্দটি যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, টক মানে যখন কথা বলা হয়, তখন টক শব্দটির পরে টু ব্যবহার করতে হয়। কিন্তু এখানে লক্ষ্য করো এ টক আছে, হি গেভ আ টক, তাহলে এখানে এ আর্টিকেল। আর আমরা কি জানি আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটা 100% নাউন হবে। এর মানে এখানে টক শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? এখানে টক মানে কথা বলা নয়, এখানে টক মানে হচ্ছে লেকচার, ভাষণ দেওয়া বা বক্তব্য দেওয়া। তাহলে হি গেভ এ টক অর্থাৎ হি গেভ আ লেকচার। আচ্ছা কি বিষয়ে লেকচার দিয়েছিল? দ্য কজ অফ ডেঙ্গি ফিভার, ডেঙ্গি জ্বরের কারণের ব্যাপারে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো বিষয়কে বোঝাতে তার আগে অন ব্যবহার করতে হয়, অন। তাহলে এখানে অন উত্তর হবে। হি গেভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গি ফিভার, যেহেতু এখানে বিষয় বোঝাচ্ছে আর টক এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি কারোর সঙ্গে কথা বলা অর্থে টক ব্যবহৃত হয় ওই ক্ষেত্রে টু হবে, যেমন আই এম টকিং টু ইউ। আই হোপ তোমরা বুঝে গেছো। তাহলে এই ছিল প্রিপোজিশন থেকে 5টি কোশ্চেন। এবারে সো সেকশন সি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভেরি ভেরি সুইট কনসেপ্ট, রাইট? লক্ষ্য করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কোশ্চেন। when all dash lost hope remains, যখন সব কিছু হারিয়ে যায় আশা বহাল থাকে বা আশা বজায় থাকে। অপশনস ইজ, আর, ওয়্যার, হ্যাভ। ভিডিওটিকে পজ করো আর ঠান্ডা মাথায় ভাবো এখানে কোন ভার্বটি উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো প্রথমে আমরা এই অল অল শব্দটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কনসেপ্ট অফ অল, এখানে 4টি পয়েন্ট জানবো। আশা করি তোমরা যদি এই 4টি পয়েন্ট মনে রাখতে পারো তাহলে অল সম্পর্কে তোমাদের আর কখনো কোনো রকম কনফিউশন হবে না। কনসেপ্ট নাম্বার 1, অল শব্দটির পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন, তাহলে তারপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এখন লক্ষ্য করো অল দ্য স্টুডেন্টস, অলের পরে কি আছে? স্টুডেন্টস, প্লুরাল। তাহলে আমাদেরকে এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। লক্ষ্য করো আর ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? পয়েন্ট নাম্বার 2, অল শব্দটির পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল যা গোনা যায় না 1 2 3 করে, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। যেমন অল দ্য ওয়াটার ইজ পলিউটেড। তাহলে লক্ষ্য করো অলের পরে কি আছে? ওয়াটার। ওয়াটার 1 2 করে গোনা যায় না, আনকাউন্টেবল, ওই জন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে।
বোঝা গেল? পয়েন্ট নাম্বার 3, অল শব্দটি যদি এভরিথিং অর্থ বোঝায়, এভরিথিং মানে সবকিছু, তাহলে এভরিথিং অর্থ বোঝালে অলকে সিঙ্গুলার ধরতে হয় আর এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। যেমন বিখ্যাত উদাহরণ হচ্ছে অল ইজ ওয়েল, অর্থাৎ সবকিছু ঠিক আছে। তাহলে এখানে অল মানে কি? এভরিথিং, সবকিছু। আর যখনই অল মানে এভরিথিং হবে তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ অল ইকুয়াল টু এভরিথিং প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা পয়েন্ট নাম্বার 4, অল বলতে যদি এভরিবডি বোঝায়, সকলকে বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে অলের পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন অল আর প্রেজেন্ট টুডে, আজকে সবাই উপস্থিত। এখানে অল মানে কি? এভরিবডি। এখানে অল আর প্রেজেন্ট টুডে অর্থাৎ এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে, রাইট? তাহলে এই 4টি পয়েন্ট মনে রাখতে হবে। বুঝাতে পারলাম কি কি বললাম? অল শব্দটির পরে কোনো প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব, অল শব্দটির সঙ্গে কোনো আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, অল বলতে যদি এভরিথিং বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, আর অল বলতে যদি এভরিবডি বোঝায় তাহলে প্লুরাল ভার্ব। আই হোপ তোমাদের এই পয়েন্টগুলি মনে থাকবে, রাইট? তোমার পরে খাতায়গুলি নোট বানিয়ে নিও। তাহলে এবারে প্রশ্ন লক্ষ্য করো, when all dash lost hope remains, যখন সব কিছু হারিয়ে যায় আশা বজায় থাকে বা আশা বহাল থাকে। তাহলে এখানে অল মানে কি? এভরিথিং। আর অল যখন এভরিথিং অর্থ বোঝাবে তাকে সিঙ্গুলার ধরতে হয় আর ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে ইজ অ্যান্সার হবে, ইজ। when all is lost hope remains। ক্লিয়ার? চলো এবারে কোশ্চেনটি লক্ষ্য করো, রাইস অ্যান্ড কারি ড্যাশ অন দ্য টেবিল। খুব সহজ প্রশ্ন, অপশনস ইজ, আর, ওয়ার, হ্যাভ। তবু একবার ভেবে নাও, ভাবা হয়ে গেছি কি হবে উত্তর? ইজ, রাইট? কিন্তু এখানে ইজ হবে না। চলো বোঝার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে, যখন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কোনো একক ধারণা বা একক বিষয়কে বোঝায় তখন ওদেরকে সিঙ্গুলার ধরতে হয় আর ওর পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। যেমন যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, যে ব্রেড এবং বাটার হচ্ছে আমার প্রিয় সকালের খাবার বা নাস্তা, রাইট? তাহলে এখানে ব্রেড অ্যান্ড বাটার একটা একক ধারণাকে বোঝাচ্ছে, কারণ আমি যখন নাস্তা করি তাহলে ব্রেডের সঙ্গেই তো বাটার লাগিয়ে খাই, একসঙ্গেই তো খাই। তাহলে এখানে দেখো সিঙ্গুলার ধরা হয়েছে আর এরপরে একে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? কিন্তু যদি বলা হয় ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার, এখানে ব্রেড এবং বাটার বিক্রি করা হয়, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? তাহলে শিক্ষার্থী বন্ধুদের মনে রাখতে হবে, যখন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একক ধারণা বোঝাবে তখন তাকে সিঙ্গুলার ধরা হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু এরা দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একক ধারণা না বোঝায় তাহলে এদেরকে প্লুরাল ধরতে হয় আর এদের পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমি যখন বলছি ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ সোল্ড হিয়ার, এর মানে এখানে দুটো পৃথক বস্তুকে বোঝানো হয়েছে, এখানে ব্রেড বিক্রি করা হয় এবং এখানে বাটার বিক্রি করা হয়। যেহেতু এখানে এই দুটো ব্রেড অ্যান্ড বাটার একত্রে একসঙ্গে একক কোনো ধারণাকে বোঝাচ্ছে না, আলাদা আলাদা বস্তুকে বোঝাচ্ছে, ওই জন্য এদেরকে এখানে প্লুরাল ধরতে হবে আর এখানে কিন্তু প্লুরাল ভার্ব আর ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? ঠিক তেমনি ধরো রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ডেইলি মিল, ভাত আর তরকারি হচ্ছে আমার প্রতিদিনের খাবার। তাহলে এখানে ভাত আর তরকারি আমার প্রতিদিনের খাবার, তাহলে আমি যখন খাই ভাত আর তরকারি একসঙ্গেই খাই, তাহলে এটা একক ধারণা প্রকাশ করছে। তাহলে এখানে কি হবে? ইজ। কিন্তু আমাদের প্রশ্নে যে বাক্যটি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো, কি বলা আছে যে রাইস অ্যান্ড কারি ড্যাশ অন দ্য টেবিল, টেবিলে ভাত এবং তরকারি রাখা আছে। এখানে কিন্তু এই দুটি নাউন একত্রে একক কোনো বিষয়কে বা ধারণাকে বোঝাচ্ছে না, এখানে দুটি জিনিস টেবিলে রাখা আছে, ভাত রাখা আছে এবং তরকারিও রাখা আছে, দুটি সেপারেট সেপারেট বস্তুকে বোঝাচ্ছে। ওই জন্য এখানে রাইস অ্যান্ড কারি সিঙ্গুলার নয়, এখানে প্লুরাল আর এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে রাইস অ্যান্ড কারি আর অন দ্য টেবিল। বোঝাতে পারলাম? তাহলে দুটি বাক্য পাশাপাশি একসঙ্গে লক্ষ্য করো, রাইস অ্যান্ড কারি ইজ মাই ডেইলি মিল আর রাইস অ্যান্ড কারি আর অন দ্য টেবিল। লক্ষ্য করো, রাইস অ্যান্ড কারি যখন একত্রে একক ধারণা বোঝাচ্ছে তখন তারপরে আমরা ইজ ব্যবহার করেছি, যে ভাত তরকারি আমার প্রতিদিনের খাবার। এখানে ভাত তরকারি একসঙ্গে বোঝানো হয়েছে, আর এখানে ভাত এবং তরকারি দুটো আলাদা জিনিসকে বোঝানো হয়েছে যেগুলি টেবিলের উপরে রাখা আছে, ওই জন্য এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো এবার নেক্সট কোশ্চেন, আ পোয়েট অ্যান্ড ফিলোসফার ড্যাশ ইনভাইটেড টু দ্য ফাংশন। অপশনস ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড। ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, এই প্রশ্নটার উত্তর করার আগে আমাদের দুটো নিয়ম মনে রাখতে হবে। কি সেই নিয়ম? তাহলে আমাদের মনে রাখতে হবে, দুই বা তার বেশি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় কিন্তু আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথম নাউনের আগে বসে, তাহলে ওই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে ওই সব কটা নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আর্টিকেল তো এ এন দি, পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম? যে দুই বা তার বেশি নাউন যদি পাশাপাশি বসে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে কিন্তু আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথম নাউনের আগেই থাকে, তাহলে বুঝে নিতে হবে ওই প্রত্যেকটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। কিন্তু দুই বা তার বেশি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে আর আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ যদি প্রত্যেকটি নাউনের আগে থাকে, তাহলে বুঝে নিতে হবে প্রত্যেকটি নাউন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। বোঝা গেল না? দুটো এক্সাম্পল লক্ষ্য করো, মাই ফাদার অ্যান্ড টিচার টিচ/টিচেজ মি ইংলিশ। আবার মাই ফাদার অ্যান্ড মাই টিচার টিচ
স্ল্যাশ টিচেজ মি ইংলিশ। বলো কোনটাতে কোন ভার্ব ব্যবহৃত হবে। লক্ষ্য করো প্রথমে মাই ফাদার অ্যান্ড টিচার, এখানে দুটো নাউন আছে ফাদার এবং টিচার, কিন্তু মাই পজেসিভ অ্যাডজেক্টিভ শুধু প্রথম নাউনের আগে আছে। তাহলে এর মানে আমার বাবাই হচ্ছে আমার শিক্ষক। এখানে ফাদার আর টিচার একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এর মানে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে কি হবে এখানে টিচেজ। মাই ফাদার অ্যান্ড টিচার টিচেজ মি ইংলিশ। কিন্তু নিচের বাক্যটি লক্ষ্য করো মাই ফাদার অ্যান্ড মাই টিচার, এখানে ফাদার এবং টিচার দুটো আলাদা নাউন, কিন্তু দুটো নাউনের আগেই মাই পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। তাহলে যেহেতু দুটো নাউনের আগেই পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, তাহলে দুটো নাউন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ মাই ফাদার আলাদা, মাই টিচার আলাদা। তাহলে এখানে কি হবে টিচ, প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম? নিশ্চয়ই বুঝে গেছে আশা করি। তাহলে এবারে প্রশ্নটা লক্ষ্য করো তো, আ পয়েট অ্যান্ড ফিলোসোফার। তাহলে আ পয়েট অ্যান্ড ফিলোসোফার, পয়েট ফিলোসোফার দুটো আলাদা নাউন, কিন্তু আর্টিকেল এ শুধু প্রথমেই আছে, মানে এখানে একই ব্যক্তির কথা বলা আছে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার লাগবে। তাহলে লক্ষ্য করো তো এবার আমাদের যেগুলো অপশন আছে এখানে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, ওয়াজ। তাহলে এখানে ওয়াজ অ্যান্সার হবে। আ পয়েট অ্যান্ড ফিলোসোফার ওয়াজ ইনভাইটেড টু দ্য ফাংশন, একজন পয়েট এবং ফিলোসোফারকে ফাংশনে আমন্ত্রণ করা হয়েছিল। বোঝাতে পারলাম? 100%। তার ভিডিওটি যারা এখনো লাইক করোনি লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথম এসে থাকো তো জানাই আছে তোমাদের কি করতে হবে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনও দেবে দিও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। রাইট? চলো নেক্সট কোশ্চেন। আই ডোন্ট নো whether the boys or the girl dash guilty. অপশনস ইজ, আর, ওয়্যার, হ্যাভ। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো। চলো ভাবা হয়ে গেছে। আচ্ছা, এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই কনসেপ্টটা আলোচনা করেছিলাম। আমাদের মনে রাখতে হবে যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, হোয়েদার অর, এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। কোরিলেটিভ মানে এরা জোড়ায় জোড়ায় বসে। কিন্তু মনে রাখতে হবে যে এই কোরিলেটিভ কনজাংশনগুলি যখন দুটো সাবজেক্টকে যুক্ত করবে, ওই ক্ষেত্রে সবসময় শেষের সাবজেক্টটাকে মেন সাবজেক্ট ধরতে হবে। বুঝতে পারলাম? কি বললাম যে কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, হোয়েদার অর, এরা যখন দুটো সাবজেক্টকে যুক্ত করবে ওই ক্ষেত্রে সবসময় শেষের সাবজেক্টটাকে মেন সাবজেক্ট ধরতে হয় এবং ওই সাবজেক্ট অনুসারে তারপরে ভার্ব এবং প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে এবারে প্রশ্নটা লক্ষ্য করো তো, আই ডোন্ট নো হোয়েদার দ্য বয়েজ অর দ্য গার্ল। তাহলে প্রথমে দ্য বয়েজ প্লুরাল, কিন্তু পরে দ্য গার্ল সিঙ্গুলার আছে। আর আমরা কি জানলাম শেষের সাবজেক্টটাকে মেন সাবজেক্ট ধরতে হবে। তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে উত্তর কি হবে? ইজ। Yes, I don't know whether the boys or the girl is guilty. বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন লক্ষ্য করো। There dash a pen and a book on the table. Options is, are, have, has. ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে। সেক্ষেত্রে বন্ধু আমাদের জানা থাকতে হবে যে কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে এই ধরনের অর্থ বোঝালে বাক্যটিকে দেয়ার দিয়ে শুরু করতে হয়। আর এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ এখানে দেয়ারের কোনো মানে হয় না, এ শুধু বাক্যটাকে শুরু করার জন্য ব্যবহৃত হয়। এমনিতে দেয়ার মানে কি, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, ওটা অ্যাডভার্ব। কিন্তু এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, কারণ এই দেয়ারের কোনো অর্থ থাকে না। রাইট? এবার আমাদের জানা থাকতে হবে যে দেয়ারের পরে কোন ভার্ব বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা ডিপেন্ড করে তার পরবর্তী নাউনের উপর। অর্থাৎ তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, মাঠে একটি গরু আছে, তাহলে ইংলিশ কি হবে? দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। একটি গরু তাহলে ইজ। আবার যদি বলি মাঠে দুটি গরু আছে, তাহলে দেয়ার আর টু কাউস ইন দ্য ফিল্ড। তাহলে লক্ষ্য করো দেয়ারের পরে ইজ বসবে না আর বসবে, এটা ডিপেন্ড করছে তার পরের নাউনের উপর। রাইট? তাহলে এবারে আমরা প্রশ্ন লক্ষ্য করো, দেয়ার ড্যাশ আ পেন অ্যান্ড আ বুক অন দ্য টেবিল। কি হবে উত্তর? এ পেন আছে তাহলে ইজ হবে। রাইট? কিন্তু ইজ হবে না, কারণ লক্ষ্য করো আ পেন অ্যান্ড আ বুক, এখানে অ্যান্ড দ্বারা দুটো সিঙ্গুলার নাউনকে যুক্ত করা হয়েছে। আর আমাদের জানা থাকতে হবে সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার ইকুয়াল টু প্লুরাল হয়ে যায়। তাহলে যেহেতু দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে এটা প্লুরাল হয়ে গেল, আর যেহেতু প্লুরাল তো ভার্বও প্লুরাল হবে। তাহলে অ্যান্সার কি হবে? আর। দেয়ার আর আ পেন অ্যান্ড আ বুক অন দ্য টেবিল। আর হ্যাভ হ্যাজ এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা তোমরা ভালোভাবেই জানো। রাইট? তাহলে এই ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। এবারে এসো সেকশন ডি, টেন্স। লক্ষ্য করো টেন্সের প্রথম কোশ্চেন, ওয়েট হিয়ার আনটিল আই ড্যাশ। অপশনস কাম, ডোন্ট কাম, উইল কাম, ওয়ান্ট কাম। চলো ভিডিওটিকে পজ করো আর ভাবা হয়ে গেছে। খুব সুইট কোশ্চেন। শিক্ষার্থী বন্ধু আমাদের জানা থাকতে হবে যে সময় এবং শর্ত বোঝায় এই ধরনের যত শব্দ আছে, কি কি বললাম? সময় এবং শর্ত। আচ্ছা, কোন সেই শব্দ যেগুলি সময় এবং শর্ত? এই যে শব্দগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলি সময় এবং শর্ত বোঝায়। মনে কি রাখতে হবে যে এই শব্দগুলি যে বাক্যে থাকবে
ওই বাক্যের প্রধান অংশ বা মেন ক্লজ যদি ফিউচার টেন্সে থাকে অথবা ইম্পারেটিভ হয়, আদেশমূলক হয়। কি করে বুঝবে আদেশমূলক? ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে, রাইট? যখনই কোনো বাক্য বা কোনো ক্লজ ভার্ব ওয়ান মেন ভার্ব দিয়ে শুরু হয়, ওটা ইম্পারেটিভ হয়ে যায়, আদেশমূলক হয়ে যায়। তাহলে কি বলছিলাম, যে এই শব্দগুলি যে বাক্যে থাকবে ওই বাক্যের মেন ক্লজ বা প্রধান অংশটি যদি ফিউচার টেন্সে থাকে, ফিউচারের যে কোনো টেন্সে হতে পারে, অথবা ইম্পারেটিভ মানে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, তাহলে এই শব্দগুলির পরের অংশটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এবং নোট বানিয়ে নিও, রাইট? আমি আবার রিপিট করছি, এই শব্দগুলি যেই বাক্যে থাকবে, বাক্যের মেন অংশ বা মেন ক্লজটি যদি ফিউচার টেন্সে থাকে বা ইম্পারেটিভ হয়, তাহলে এই শব্দগুলির পরের অংশটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? তাহলে এবার প্রশ্নটি লক্ষ্য করো, ওয়েট হিয়ার আনটিল আই, আনটিল আছে। আচ্ছা, আনটিলের আগের অংশটি কি আছে? ইম্পারেটিভ, ওয়েট ভার্ব ওয়ান মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এর পরের অংশটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অপশনগুলো লক্ষ্য করো, অপশন সি আর অপশন ডি এমনিতেই বাদ, কেন দুটো ফিউচারে আছে, ও দুটো হবে না। কিন্তু রয়ে গেল অপশন এ এবং অপশন বি, দুটোই তো প্রেজেন্টে আছে। তাহলে কাম হবে নাকি ডোন্ট কাম হবে? তাহলে এখানে আমাদেরকে আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, আনটিল এবং আনলেস। আনটিল মানে যতক্ষণ না, আর আনলেস মানে যদি না। এই শব্দগুলির মধ্যেই না ঢুকে আছে, যেহেতু এই শব্দগুলির মধ্যেই না ঢুকে আছে, ওই জন্য আনটিল এবং আনলেসের পরে আর অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। বোঝা গেল? তাহলে এখানে ডোন্ট কাম নয়, শুধু কাম হবে। তাহলে ওয়েট হিয়ার আনটিল আই কাম, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি এসছি। বুঝাতে পারলাম? 100%। চলো নেক্সট কোশ্চেন। হি ড্যাশ লাঞ্চ অ্যান আওয়ার অ্যাগো। অপশনস হ্যাজ, হ্যাজ হ্যাভ, হ্যাড, হ্যাজ হ্যাড। আবার ভিডিওটিকে পজ করো। বাবা হয়ে গেছে। চলো আবার বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে কোনো বাক্যে যদি এস্টারডে, দ্য ডে বিফোর এস্টারডে, দ্য আদার ডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইন জুলাই, ইন 2024 এই ধরনের শব্দ বা সময়সূচক শব্দ থাকে, তাহলে ওই বাক্যটি 100% পাস্ট টেন্স হবে। কারণ এরা ফিনিশড অ্যাকশনকে বোঝায়, অর্থাৎ এমন কাজ যে কাজটি অতীতে হয়ে গেছিল। তার মধ্যে তোমরা আবার আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো, যে যদি অ্যাগো থাকে, অ্যাগো, তাহলে 100% সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, কারণ অ্যাগো শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়। বোঝাতে পারলাম? তাহলে এই শব্দগুলিও তোমরা খাতায় নোট করে নিও, রাইট? আচ্ছা, তাহলে এবারে প্রশ্ন লক্ষ্য করো, হি ড্যাশ লাঞ্চ অ্যান আওয়ার অ্যাগো। অ্যাগো আছে, অ্যাগো আছে, তাহলে এর মানে এটা 100% পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, রাইট? তাহলে এবার অপশনে খুঁজে ভার্ব টু কোথায় আছে। হ্যাজ, এটা প্রেজেন্ট ফর্ম হবে না। হ্যাজ হ্যাভ, এটা এমনিতেই ভুল, কারণ হ্যাজ হ্যাভ হয়ই না, হ্যাজ হ্যাড হয়। আচ্ছা, হ্যাড আর হ্যাজ হ্যাড, অপশন ডিও হবে না, কারণ অপশন ডি হ্যাজ আছে, তাহলে ওটাও প্রেজেন্ট। তাহলে থাকলো অপশন সি হ্যাড। তাহলে হি হ্যাড লাঞ্চ অ্যান আওয়ার অ্যাগো। এবার তোমাদের মনে হতে পারে স্যার হ্যাড তো হেল্পিং ভার্ব, তাহলে এখানে ম্যান ভার্ব কোনটা? তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এটাও জানা থাকতে হবে, যে যখন কোনো হেল্পিং ভার্ব ছাড়া বাক্যে অন্য কোনো আর ভার্ব থাকে না, তখন সেটা ম্যান ভার্ব হয়ে যায়। তাহলে এখানে হ্যাড ম্যান ভার্ব, আর এটা ভার্ব টু। এখানে হেড মানে হচ্ছে এট, খেয়েছিল। হি এট লাঞ্চ, হি হ্যাড লাঞ্চ মানে হি এট লাঞ্চ অ্যান আওয়ার অ্যাগো। বুঝাতে পারলাম? বাকি এই হ্যাড, হ্যাভ, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড কোথায় বসে, কিভাবে বসে, তোমরা এই গ্রামার প্লে লিস্টে গিয়ে এর একটা আলাদা সেপারেট ভিডিও পোস্ট করেছি আমি, তোমরা সেই ভিডিওটি গিয়ে ওখানে দেখে নিতে পারো, রাইট? বা আমার যদি মনে থাকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো আগে বাড়ো এবার। People in ancient time believed that the sun dash around the earth. Options move, moves, moved, would move. আবার ভিডিওটি পজ করো। ভাবা হয়ে গেছে। চলো বিষয়টাকে বোঝার চেষ্টা করি, কি বলছে দেখো। পিপুল ইন অ্যানসিয়েন্ট টাইম, অ্যানসিয়েন্ট টাইম মানে প্রাচীনকাল, প্রাচীনকালে মানুষেরা বিলিভড দ্যাট, বিশ্বাস করতো যে, দ্য সান, সূর্য, ড্যাশ রাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারিদিকে ঘুরে। আচ্ছা, প্রাচীনকালে বিশ্বাস করতো, কিন্তু বর্তমানে সায়েন্স এসে প্রমাণ করেছে যে সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে এটা বর্তমানে প্রযোজ্য নয়, বর্তমানে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাহলে এর মানে এটি পাস্ট টেন্স হবে, কারণ প্রথম অংশটা পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। এটা উত্তর হবে মুভড। Well, people in ancient time believed that the sun moved around the earth. Clear? Next question লক্ষ্য করো। The scientists believe that the gravitational force does everything. Options pull down, pulls down, pulled down, would pull down. আবার ভিডিওটিকে ভাবা হয়ে গেছে। লক্ষ্য করো, বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে মাধ্যাকর্ষণ শক্তি, সব কিছুকে নিচে টানে। আচ্ছা, এটা এখনো বিদ্যমান, রাইট? তাহলে যেটা আগে ছিল এখনো আছে, তাহলে এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। আর যত বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য হয়, সেগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লক্ষ্য করে এবার, পুল ডাউন আর পুলস ডাউন দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হবে কোনটা? তাহলে আমরা দেখবো সাবজেক্টকে। দেখো সাবজেক্ট আছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স,
হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি, এটা সিঙ্গুলার। তো সাবজেক্ট সিঙ্গুলার, তো ভার্বও সিঙ্গুলার হবে। আর আমাদের জানা থাকতে হবে যে ভার্বকে সিঙ্গুলার করতে হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে অপশন বি উইল বি দ্য অ্যান্সার, পুলস ডাউন এভরিথিং। নেক্সট, I wish I dash born in 1950. Options: was, were, had been. ভিডিওটিকে পজ করো। বাবা হয়ে গেছে, খুব সহজ প্রশ্ন তাই না? কি হবে? ওয়ার। কিন্তু এখানে ওয়ার হবে না। চলো বোঝার চেষ্টা করি যে ওয়ার কেন হবে না বা ওয়ার কোথায় হয়। শিক্ষার্থী বন্ধু, আমাদের জানা থাকতে হবে দুটো পয়েন্ট মনে রাখবে, আনরিয়াল প্রেজেন্ট অর ফিউচার, বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব কল্পনা বা অসম্ভব ভাবনা বোঝালে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব টু অথবা ওয়ার ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্টের পরে হয় ভার্ব টু থাকবে অথবা সব সাবজেক্টের সঙ্গে ওয়ার ব্যবহার করতে হবে। যেমন যদি আমি এখন জন্মগ্রহণ করতাম, তাহলে লক্ষ্য করো, আমি এখন জন্মগ্রহণ করতে পারবো না, এটা অসম্ভব, অবাস্তব কল্পনা। কিন্তু কখনকার? বর্তমানের। আর আমরা কি জানলাম? আনরিয়াল প্রেজেন্ট অর ফিউচার, বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কল্পনা বা অবাস্তব ভাবনা বোঝালে ওই ক্ষেত্রে ভার্ব টু অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি এখন জন্মগ্রহণ করতাম, এর ইংলিশ কি হবে? ইফ আই ওয়্যার বোর্ন নাও, এখানে ওয়্যার হবে। যদি আমি পাখি হতাম, ইংলিশ কি হবে? ইফ আই ওয়্যার এ বার্ড, রাইট? কিন্তু আমাদের প্রশ্নটি লক্ষ্য করো, আই উইশ আই ড্যাশ বোর্ন ইন 1950, যদি আমি 1950 সালে জন্মগ্রহণ করতাম। লক্ষ্য করো, এখানে 1950 সালের কথা বলা হচ্ছে, অর্থাৎ আনরিয়াল পাস্ট। এবার আমাদের জানা থাকতে হবে, যদি আনরিয়াল পাস্ট হয় অর্থাৎ অতীতের অবাস্তব কল্পনা বা ভাবনা বোঝায়, ওই ক্ষেত্রে ইফ ক্লজ সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। অর্থাৎ ইফ ক্লজটিতে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। বোঝাতে পারলাম? দুটো পয়েন্ট মনে রাখবে, আনরিয়াল প্রেজেন্ট অর ফিউচার, তাহলে ইফ ক্লজটি পাস্ট ইনডিফিনিট অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। আনরিয়াল পাস্ট, অতীতের অবাস্তব কল্পনা বা অবাস্তব ভাবনা বোঝালে ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তাহলে এটা আনরিয়াল পাস্ট, তাহলে এখানে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে কোনটা উত্তর হবে? হ্যাড বিন, রাইট? তাহলে সঠিক উত্তর হবে আই উইশ আই হ্যাড বিন বোর্ন ইন 1950। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। প্রতিটি পয়েন্ট, প্রতিটি কনসেপ্ট ইউনিক। আমি বেছে বেছে তোমাদের জন্য ইউনিক কনসেপ্ট আনার চেষ্টা করছি, যেন এক একটা প্রশ্নের মাধ্যমে তোমরা এক একটা কনসেপ্ট জানতে পারো, রাইট? তাই প্রতিটি পয়েন্ট যেখানে যেখানে মনে হবে তোমরা এগুলি নোট বানিয়ে নিও এবং অবশ্যই এগুলিকে প্র্যাকটিস করবে। আর ভিডিওটিকে একবার তো অবশ্যই দেখবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে আরেকবার দেখবে, কারণ যতবার দেখবে নতুন নতুন কিছু না কিছু শিখতে পারবে। তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমি তোমাদের জন্য আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে এই ছিল সেকশন ডি টেন্স। এবারে এসো সেকশন ই অ্যাডভান্স গ্রামার। ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এখানেই তো আসল মজা হবে, এখানেই তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে কার কতটা ধারণা আছে বা কে কতটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত, রাইট? লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 21, রাহুল ইজ ড্যাশ দেন হ্যান্ডসাম। অপশনস: টল, মোর টল, টলার, মোর টলার। ভিডিওটিকে পজ করো। আর চলো ভাবা হয়ে গেছে। আচ্ছা, দেন আছে মানে কম্পারেটিভ, তাহলে উত্তর কি হবে? টলার, রাইট? আচ্ছা, চলো বিষয়টি বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, আমাদের জানা থাকতে হবে যে যত অ্যাডজেক্টিভ আছে যাদেরকে আমরা একবারেই উচ্চারণ করতে পারি, অর্থাৎ যারা অ্যাক্সেলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, তাদের শেষে সাধারণত ইআর লাগিয়ে দিলে কম্পারেটিভ এবং ইএসটি লাগিয়ে দিলে সুপারলেটিভ হয়ে যায়। যেমন হি ইজ টলার দেন আই, সে আমার থেকে লম্বা। তাহলে টলার, দেখো টল মূল অ্যাডজেক্টিভ, ওর সঙ্গে আমরা ইআর যুক্ত করে কম্পারেটিভ করে দিলাম। আচ্ছা, আর যে সমস্ত অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ করা যায় না, যারা একের বেশি সিলেবল বিশিষ্ট, আগে মোর লাগিয়ে কম্পারেটিভ এবং মোস্ট লাগিয়ে সুপারলেটিভ করতে হয়। যেমন হি ইজ মোর হ্যান্ডসাম দেন আই, তাহলে হ্যান্ডসাম হ্যান্ডসাম দুটো সিলেবল, এই জন্য আমরা এখানে মোর লাগিয়ে কম্পারেটিভ করলাম। মোর হ্যান্ডসাম, হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম, রাইট? কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি একই নাউনের দুটো কোয়ালিটির মধ্যে তুলনা হয়, তাহলে ওই ক্ষেত্রে সব ধরনের অ্যাডজেক্টিভকেই মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হয়। আচ্ছা, প্রশ্নটি লক্ষ্য করো তো, কি বলেছে? রাহুল ইজ, এবার টল অর্থাৎ টলের যেই ফর্মই বসুক, টল আর হ্যান্ডসাম, তাহলে টল কে? রাহুল, হ্যান্ডসাম কে? রাহুল। অর্থাৎ এখানে রাহুলের দুটি কোয়ালিটির মধ্যে তুলনা করা হয়েছে। আর যদি একই নাউনের দুটি কোয়ালিটির মধ্যে তুলনা করা হয়, তাহলে আমরা কি জানলাম? যে সব ধরনের অ্যাডজেক্টিভের সঙ্গেই মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে মোর টল। রাহুল ইজ মোর টল দেন হ্যান্ডসাম। বোঝাতে পারলাম? জেনারেল রুলস কি বললাম? একবারে উচ্চারণ করা যায় এই ধরনের অ্যাডজেক্টিভের শেষে ইআর লাগিয়ে কম্পারেটিভ এবং ইএসটি লাগিয়ে সুপারলেটিভ। একবারে উচ্চারণ করা যায় না এই ধরনের অ্যাডজেক্টিভের আগে মোর লাগিয়ে কম্পারেটিভ এবং মোস্ট লাগিয়ে কম্পারেটিভ। কিন্তু একই নাউনের দুটি কোয়ালিটির মধ্যে তুলনা করা হলে সব ধরনের অ্যাডজেক্টিভের সঙ্গেই মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হবে হি ইজ মোর টল দেন হ্যান্ডসাম। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো নেক্সট।
I need dash about it. Options: an information, some informations, several informations. ভিডিওটিকে পজ করে ঠান্ডা ভাবা হয়ে গেছে। চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। অপশনগুলি লক্ষ্য করো, ইনফরমেশন আছে, অর্থাৎ এখানে বাক্যটিতে বলতে চেয়েছে যে আমার এ বিষয়ে তথ্য দরকার, রাইট? নিড মানে প্রয়োজন বা দরকার, আর তথ্য। সেক্ষেত্রে কিন্তু আমাদের জানা থাকতে হবে বেশ কিছু নাউন আছে যে নাউনগুলি ইংরেজিতে আনকাউন্টেবল ধরা হয়। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই নাউনগুলিকে ইংরেজি গ্রামারে আনকাউন্টেবল ধরা হয়। তাহলে দেখো এর মধ্যে ইনফরমেশনও আছে, তাহলে ইনফরমেশন আনকাউন্টেবল। আর আমাদের জানা থাকতে হবে যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, রাইট? তাহলে এবার অপশনগুলি লক্ষ্য করো তো। অ্যান ইনফরমেশন মানে একটি তথ্য, তাহলে ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল তাহলে অ্যান হবে না। আবার অপশন ডি লক্ষ্য করো, সেভারাল ইনফরমেশনস, তাহলে এখানে সেভারাল আছে মানে কতগুলি বা কয়েকটি, তাহলে এটাও বসবে না, রাইট? তাহলে এ আর ডি বাদ, এবার থাকলো সাম ইনফরমেশন নাকি সাম ইনফরমেশনস। সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার জানা থাকতে হবে যে আনকাউন্টেবল নাউন যাদেরকে এক দুই করে গোনা যায় না, এই নাউনগুলির প্লুরাল ফর্ম হয় না, রাইট? তাহলে সাম ইনফরমেশন এটা অ্যান্সার হবে, সাম ইনফরমেশনস নয়। তাহলে আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট ইট। এবার আমাদের জানা থাকতে হবে যে সাম এমন একটি শব্দ যেটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এবার এই যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই সম্পর্কে তোমাদের যদি বেসিক ধারণা জানতে হয়, বেসিক গ্রামার শিখতে হয়, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে একটি A to Z গ্রামার বলে প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্টে যাও। ওখানে একদম গ্রামারকে আমি গোড়া থেকে শুরু থেকে যেখান থেকে ইংরেজি শিখতে শুরু করতে হয় ওখান থেকে পরপর ভিডিওগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছি। আমি এখানে নিয়মিত ভিডিও পোস্ট করছি ওই প্লে লিস্টটি। তাহলে আমরা কি বলছিলাম যে সাম এমন একটি শব্দ যা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আই নিড সাম বুকস, লক্ষ্য করো বুক কাউন্টেবল, ওই জন্য এখানে সাম বুকস প্লুরাল হয়ে গেছে। আবার আই নিড সাম ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল, ওই জন্য লক্ষ্য করো এখানে সামের পরে সিঙ্গুলার নাউন। পয়েন্ট বোঝা গেল 100%। চলো নেক্সট কোশ্চেন। এবার লক্ষ্য করো, এজ হি হ্যাজ ড্যাশ মানি হি ক্যান্ট বাই দ্য বুক। অপশনস: আ ফিউ, আ লিটিল, লিটিল, দ্য লিটিল। ভিডিওটিকে পজ করো। ভাবা গেছে কি অ্যান্সার হবে? আ ফিউ, তাই তো? মোটেও নাই। চলো আবার বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে মানি, মানি এবং রুপি দুটো মানেই টাকা, অর্থ। মনে রাখতে হবে ইংরেজি গ্রামারে মানিকে আনকাউন্টেবল ধরা হয় আর রুপিকে কাউন্টেবল ধরা হয়। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে মানি আনকাউন্টেবল কিন্তু রুপি কাউন্টেবল। আচ্ছা, আমাদের জানা থাকতে হবে ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহৃত হয়। তাহলে যেহেতু এখানে মানি আছে আনকাউন্টেবল, তাহলে এখানে ফিউ হবে না, ফিউ বাদ, তাহলে থাকলো লিটিল। আসলে তিন ধরনের লিটিল আছে, শুধু লিটিল, আ লিটিল এবং দা লিটিল। তাহলে কোনটা কোথায় বসবে সেক্ষেত্রে বন্ধু আমাদের জানা থাকতে হবে শুধু লিটিল বা শুধু ফিউ মানে প্রায় না, অর্থাৎ এত কম যেটা নাই এর সমান। ওই জন্য শুধু ফিউ আর শুধু লিটিল এরা নেগেটিভ অর্থ বোঝায়, নেগেটিভ সেন্স দেয়। যেমন ধরো আমি যদি বলি আমার জ্ঞান নেই, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ লিটিল নলেজ। আচ্ছা, আই হ্যাভ লিটিল নলেজ মানে আমার জ্ঞান খুবই কম বা খুবই সামান্য, একেবারেই যে নয় তা নয়, আছে কিন্তু খুব সামান্য। ওই জন্য পার্থক্য বুঝো, আই হ্যাভ নো নলেজ আর আই হ্যাভ লিটিল নলেজ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদিও দুটোরই বাংলা আমার জ্ঞান নেই, কিন্তু পার্থক্য কি? যখন আমি বলছি আই হ্যাভ নো নলেজ এর মানে কি আমার জ্ঞানের পরিমাণ জিরো, কিন্তু যখন আমি বলছি আই হ্যাভ লিটিল নলেজ এর মানে আমার জ্ঞানের পরিমাণ জিরো নয় কিন্তু খুবই সামান্য, এত কম যেটা থাকা না থাকা সমান। ওই জন্য প্রায় না। তাহলে শুধু ফিউ আর শুধু লিটিল নেগেটিভ অর্থ বোঝায়, রাইট? আচ্ছা, এবারে সো আ ফিউ আর আ লিটিল। আ ফিউ এবং আ লিটিল মানে হচ্ছে বেশি নয় কিন্তু যেটা আছে সেটা যথেষ্ট। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হেয়ার, আমার এখানে অল্প কিছু বন্ধু আছে, অর্থাৎ আমার বেশি বন্ধু নেই কিন্তু অল্প কিছু সংখ্যক আছে, যেগুলি আছে সেগুলি আমার জন্য যথেষ্ট। বুঝতে পারলাম? তা ওই জন্য এ ফিউ এবং এ লিটিল পজিটিভ সেন্স দেয়, আবাচক অর্থ বোঝায়। তাহলে দা ফিউ আর দা লিটিল কি? ভেরি ইন্টারেস্টিং। তাহলে দা ফিউ আর দা লিটিল হচ্ছে অল্প সামান্য কিন্তু অল্পর সবটুকুই। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো, লোকটির কাছে যেটুকু টাকা ছিল তার সবটাই চুরি হয়ে গেছে। তাহলে ইংলিশ কি হবে? দ্য ফিউ মানি হি হ্যাড ওয়াজ স্টলেন। তাহলে তার কাছে যেটুকু টাকা ছিল মানে বেশি টাকা ছিল না, অল্প ছিল, কিন্তু যেটুকু ছিল সবটাই চুরি হয়ে গেছে। তাহলে আমরা কি জানতে পারলাম যে প্রায় না বা খুব সামান্য এই ধরনের অর্থ বোঝাতে
শুধু ফিউ বা শুধু লিটিল ব্যবহার করতে হয়। আচ্ছা, বেশি নয় অল্প কিন্তু যেটা আছে সেটা যথেষ্ট, এই ধরনের অর্থ বোঝাতে আ ফিউ আর আ লিটিল ব্যবহার করতে হয়। আর অল্প কিন্তু ওই অল্প সবটুকুই, এই ধরনের অর্থ বোঝাতে দা ফিউ আর দা লিটিল ব্যবহার করতে হয়। এই বিষয়ে তোমাদের যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে ইংলিশ গ্রামার প্লে লিস্টে গিয়ে ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটিল, আ লিটিল, দা লিটিল এর জন্য একটি সেপারেট ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো। তাহলে এবারে প্রশ্নে ফিরে আসি, লক্ষ্য করো, অ্যাজ হি হ্যাজ ড্যাশ মানি হি কান্ট বাই দ্য বুক। প্রশ্নটি কিন্তু একটু ভাবার মতো আছে। যেহেতু তার কাছে ড্যাশ টাকা আছে তাই সে বইটি কিনতে পারবে না। এবার বলো তো, ওর কাছে যথেষ্ট টাকা আছে ওই জন্য কিনতে পারবে না, নাকি বই কেনার মতো যথেষ্ট টাকা নেই বলে কিনতে পারবে না? নিশ্চয়ই যথেষ্ট টাকা নেই বলে কিনতে পারবে না। মানে বই কেনার জন্য যতটা টাকা প্রয়োজন তার কাছে নেই, আর যথেষ্ট নয়, এই ধরনের অর্থ বোঝাতে আমরা কি জানলাম? শুধু ফিউ আর শুধু লিটিল। তাহলে এখানে লিটিল অ্যান্সার হবে। বাক্যটা যদি এরকম থাকতো, অ্যাজ হি হ্যাজ ড্যাশ মানি হি ক্যান বাই দ্য বুক, যেহেতু তার কাছে ড্যাশ টাকা আছে তাই সে বই কিনতে পারবে। আচ্ছা, বই কিনতে পারবে মানে পজিটিভ, তাহলে এর মানে বই কেনার মতো যথেষ্ট টাকা আছে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আ লিটিল হতো। তাহলে দুটো পক্ষ পাশাপাশি বুঝো, হি হ্যাজ লিটিল মানি হি ক্যান্ট বাই দ্য বুক, আর অ্যাজ হি হ্যাজ আ লিটিল মানি হি ক্যান বাই দ্য বুক। আই হোপ তোমরা পার্থক্য বুঝতে পেরেছো। চলো নেক্সট, ইউ হ্যাড বেটার ড্যাশ অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ। অপশনস গো, টু গো, গান, গোয়িং। আবার ভিডিওটি পজ করো। এই প্রশ্নটা জানার জন্য আমাদের ইনফিনিটিভ সম্পর্কে জানা থাকতে হবে। ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলা হয়। এটা সাধারণত কারণ, উদ্দেশ্য, শর্ত, ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু মালদা টু বাই এ বুক, আমি মালদা গিয়েছিলাম বই কিনতে। তো ইনফিনিটিভ কারণ, উদ্দেশ্য, ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। ইনফিনিটিভ দু রকম হয়, ফুল ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ যেখানে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, আর বেয়ার ইনফিনিটিভ যেখানে শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, এখানে টু উজ্জা থাকে। এবার সমস্যা এখানেই, আমরা কি করে জানতে পারবো বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ কথায় শুধু ভার্ব ওয়ান লিখতে হবে, টু উজ্জা থাকবে। তাহলে আমাদের জানা থাকতে হবে যতগুলি মোডালস আছে, মোডালস কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, রাইট? এগুলি হচ্ছে মোডালস। এই মোডালস এর পরে এবং মেক, লেট, হ্যাভ, সি, হিয়ার, ওয়াচ, ফিল, নোটিস, অবজার্ভ, রাদার দেন, হ্যাড বেটার, হোয়াই প্রভৃতি শব্দগুলির পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ এখানে শুধু ভার্ব ওয়ান লিখতে হয়, টুটা উজ্জ থাকে। যেমন আই স হিম টু দ্য স্টেশন, এখানে কি হবে, গো নাকি টু গো? তাহলে আমরা কি জানতে পারলাম, এই শব্দটির পরে কখনো ইনফিনিটিভ নয়, বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে আই স হিম গো টু দ্য স্টেশন, আই স হিম টু গো টু দ্য স্টেশন হবে। বোঝা গেল? তাহলে এবারে কোশ্চেনে এসো তো, ইউ হ্যাড বেটার, তাহলে আমরা কি জানতে পারলাম, হ্যাড বেটারের পরে বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ শুধু ভার্ব ওয়ান লিখতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান নয়, রাইট? তাহলে ইউ হ্যাড বেটার গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, যে তোমার উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়াই ভালো। হ্যাড বেটার মানে হচ্ছে কোনো কাজ করা ভালো, যেমন তোমার এখন চলে যাওয়াই ভালো, তাহলে ইংলিশ কি হবে, ইউ হ্যাড বেটার গো নাও। আর মনে রাখতে হবে হ্যাড বেটারের প্রেজেন্ট ফিউচার ফর্ম হয় না, হ্যাড বেটারই থাকে সবসময়, প্রেজেন্টেও পাস্টেও, রাইট? চলো আজকের লাস্ট কোশ্চেন, দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ড্যাশ হ্যান্ড। অপশনস বোথ, এভরি, অল, ইচ। খুবই সুইট কনসেপ্ট। ভিডিওটিকে চলো ভাবা হয়ে গেছে। চলো প্রথমে অপশনে দেওয়া শব্দগুলিকে বোঝার চেষ্টা করি। প্রথমে কি আছে, বোথ। বোথ মানে দুটি বা দুজন। যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস, বোথ অফ দেম আর অনেস্ট। আমার দুজন বন্ধু আছে, দুজনই হয় সৎ। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, বোথ অফ দেম আর অনেস্ট, তাহলে হবে না, কারণ আমরা কি জানলাম যে বোথ দুজনকে বোঝাতে বসে, রাইট? এবারে সো এভরি এবং অল, আমাদের জানা থাকতে হবে যে এভরি এবং অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এভরি ওয়ান ইজ ইন্টেলিজেন্ট। আবার আমরা এটাও বলতে পারি দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অল অফ দেম আর ইন্টেলিজেন্ট। ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, তাদের সকলেই হয় বুদ্ধিমান। কিন্তু যদি বলা হয় দেয়ার আর টু স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এভরি ওয়ান ইজ ইন্টেলিজেন্ট বা অল অফ দেম আর ইন্টেলিজেন্ট, তাহলে ভুল হয়ে যাবে। কারণ লক্ষ্য করো, দেয়ার আর টু স্টুডেন্টস, এখানে দুজনের কথা বলা হচ্ছে, তাহলে দুজনের ক্ষেত্রে এভরি আর অল বসে না, কারণ আমরা কি জানলাম যে এভরি আর অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। বোঝা গেল? এবারে এসো ইচ। ইচ মানে হচ্ছে প্রত্যেক, এটি দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু ফ্রেন্ডস, ইচ অফ দেম আর অনেস্ট। আমার দুজন বন্ধু আছে, প্রত্যেকেই হয় সৎ। তাহলে ইচ দুই বা তার অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। এবারে প্রশ্নটি লক্ষ্য করো, দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ড্যাশ হ্যান্ড। মেয়েটির হাতে ট্যাটু আছে। আচ্ছা, মেয়ে একজন মানুষ, মানুষের কটা হাত থাকে, দুটো। আর যেহেতু দুটো হাত, তাহলে এভরি আর অল হবে না, কারণ এভরি এবং অল তিন বা তার অধিক সংখ্যক ব্যক্তিবস্তুকে বোঝাতে বসে।
রাইট? তাহলে দুটো বাদ। এবার থাকলো বোথ নাকি ইচ, কারণ এ দুটোই দুজনকে বোঝাতে পারে, কিন্তু আমাদের জানা থাকতে হবে বোথ মানে দুটি বা দুজন, অর্থাৎ বোথের পরে যে নাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকবে, কারণ যেহেতু দুটি তাহলে অবশ্যই প্লুরাল, রাইট? কিন্তু প্রশ্নটি লক্ষ্য করো, হ্যান্ড আছে, হ্যান্ডস নেই। হ্যান্ড কি সিঙ্গুলার? তাহলে এই ক্ষেত্রে বোথ ব্যবহার করা যাবে না, কারণ যদি বোথ ব্যবহার করতে হতো তাহলে এখানে হ্যান্ডস ব্যবহার করতে হবে, কিন্তু যেহেতু প্রশ্নে হ্যান্ড আছে তাহলে বোথ বাদ। তাহলে থাকলো কি ইচ। ইয়েস, এখানে ইচ অ্যান্সার হবে। আর আমাদের জানা থাকতে হবে ইচ, এভরি, আইদার, নেদার এদের পরে সবসময় সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। তাহলে এখানে ইচ অ্যান্সার হবে। দ্য গার্ল হ্যাজ ট্যাটুজ অন ইচ হ্যান্ড। মেয়েটির প্রতিটি হাতে ট্যাটু আছে। আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। তাহলে এই ছিল আমাদের অ্যাডভান্স গ্রামার। যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কারণ এই ধরনের মিক্স গ্রামারের ক্লাস আমি নিয়মিত পোস্ট করবো, রাইট? তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে।